আজ তোমাদের শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর ব্রজবিহারীর ধনুর্ভঙ্গ। ব্রজবিহারীর ধনুর্ভঙ্গপণ ছিল না মাধবীকে বিয়ে করার, সেটা ছিল ধনু। তাই চিঠিটা পেয়ে একটু অবাক হয়েছিলাম বই কি। বাড়িঘর ছেড়ে এত কাল নিরুদ্দেশে থাকার পর ফিরে এসে অবশেষে মাধবীর মতো একটা আধবুড়িকে বিয়ে করা আমার কাছে একটু অভূতপূর্ব বলেই বোধ হয়। 60 বছর পেরিয়ে বিয়ের ছাদনা তলায় গিয়ে লটকানো কম বিস্ময়কর নয় তো। অবাক তো হয়েছিলাম, আরও অবাক করে দিল সে নিজে এসে। তারপরে চিঠির ল্যাজ ধরে স্বয়ং ব্রজ এসে হাজির হলো শেষে। পাছে তুমি ভুল বোঝো ভাই, তাই আসতে হলো আমাকেই এই 7 তাড়াতাড়ি। এসে বলল সে, আমার চিঠির লেজুর হয়ে, ওই পুনস্থ হয়ে আর কি। না, ভুল বোঝাবুঝির কি আছে ভাই, এরকম তো হয়েই থাকে আকচার। আমি বলতে চাই, প্রেমের ফাঁদ পাতা ভুবনে কে কোথায় সে বাধা দেয় আমার কথায়। প্রেম ফেম নয় ভাই, চিঠিটায় আমি ব্রজ বলে নাম সই করেছি তো, সেই জন্যেই আসতে হলো আমায়। শাস্ত্রে বলেছে শতং বদমা লিখো, সে কথাটা ভুলে গেছিলাম বেমালুম। ওই স্বাক্ষরটা করা আমার ঠিক হয়নি। কিসের থেকে কি দাঁড়ায়, ফৌজদারি আদালত অবধি বা গড়ায় কি না কে জানে। এই বয়সে কি জেল খেতে মরতে হবে শেষটায়? তাই আমি জানাই, বিয়ে করাও তো এক রকমের জেলে যাওয়া ভাই, তাই নয় কি বলো? জেল যে তা এর মধ্যেই টের পেয়েছি বিলক্ষণ। কিন্তু তাহলেও আলিপুরের সশ্রমের চেয়ে তো ঢের ভালো। আরামপ্রদ কারাবাসী বলতে গেলে একরকম। তা বলতে পারো বটে, কিন্তু আমি অবাক হচ্ছি এই ভেবে যে মাধবীকে বিয়ে করার কথা ছিল ধনু, তোমার তো নয়। কিন্তু তুমি যে ধনুই তো বিয়ে করছে, এই দেখো না। বলে সে একটা ছাপানো নিমন্ত্রণপত্র আমাকে দেখালো। তাতে শ্রী ধনুর্ধর রায়ের সঙ্গে কুমারী মাধবী বসুর শুভবিবাহর কথাই ছাপার অক্ষরে লেখা রয়েছে বটে। তাহলে ধনুই বিয়ে করছে, তুমি নাও? তাই বলো তাহলে। আমি হাঁপ ছাড়ি। ধনু ওরফে আমি, এই শ্রী ব্রজবিহারী বর্মন। হেয়ালি রাখো, খোলসা করে বলো সব। হেয়ালি নয় ভাই, সত্যি কথাই। তুমি বন্ধুজন, তোমার কাছে প্রকাশ করতে বাধা নেই। জানি তুমি আবার তা পুনঃপ্রকাশ করে আমায় জেলে পাঠাবার ব্যবস্থা করবে না, তাই খোলসা করে সব তোমাকে খুলে বলার জন্যই এতখানি পথ আমার ছুটে আসা। তুমি ব্রজ না ধনু, কে তাহলে? ঠিক করে বলো দেখি। সঠিক ঠাউর না পেয়ে আমি বলি, আমার নিজেরই তো কেমন খটকা লাগছে। তোমাদের দুজনের চেহারায় এমন আশ্চর্য মিল ছিল যে কে যে কোনটা তা ঠাউর করতে পারতাম না আমরা। তুমি ধনু না ব্রজ? আমি ব্রজই, কিন্তু আত্মব্রজে যাব না ভাই, যেতে মন নাহি চায়। মা পেয়েছি, বাপ পেয়েছি, ব্রজের খেলা ভুলে গেছি।
না না, মা আমার মারা গেছেন সম্প্রতি। এখন থেকে আর আমি ব্রজ নই। অতঃপর আমি শ্রীমান ধনুর্ধর, এখন থেকে বরাবর। বুঝতে পারছি না কি ব্যাপার, সবটাই আমার কাছে যেন ধাঁধার মতন মনে হয়। ভাওয়ালের মেজ কুমারের সেই কেসটা, ভাওয়াল সন্ন্যাসীর মামলা গো, তোমার মনে আছে নিশ্চয়ই। আমার ব্যাপারটাও প্রায় সেই রকমই বলতে গেলে, তবে ভাওয়ালের বেলায় সন্ন্যাসীর নিজের সাধু ইচ্ছা ছিল, আর এক্ষেত্রে আমার অনিচ্ছা সত্ত্বেই ব্যাপারটা আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। এই যা তফাৎ। অর্থাৎ আইন বিরুদ্ধ কোনো কাজ করার বাসনা কোনো দিনই আমার ছিল না, এক্ষেত্রে তো নয়। কিন্তু পাকে চক্রে কেমন করে কি যে ঘটে যায়। আমাদের সোনারপুর থেকে সেই কলেজে পড়বার সময় আমি আর ধনু নিরুদ্দেশ হয়ে গেলাম না, বছর 40 হলো তো। তারপর থেকে আমাদের কোনো খবর পাওনি তোমরা, রাখোনি তেমন। ভাগ্যান্বেষণে সারা ভারত তারপর ঘুরলাম আমরা দুজনে। তারপরে কোথাও কিছু সুবিধা করতে না পেরে কপাল ঠুকে বর্মা মুলুকে পাড়ি দিলাম আমরা। বর্মার গেলেই কপাল ফেরে বলতো লোকে তখন। অন্তত শরৎবাবুর উপন্যাস পাঠ করে সেই রকমের একটা ধারণা জন্মেছিল আমাদের। মাঝপথে সমুদ্রে ঝড়ের মুখে পড়ে আমাদের যাত্রী জাহাজটা ডুবে যায়। সেই থেকেই ধনুর সঙ্গে আমার ছাড়াছাড়ি। আরেকটা জাহাজ এসে নিমজ্জমান আমাদের কতকগুলোকে তুলে নেয়। তাদের ভেতরে ধনু ছিল না, কিন্তু মনে হয় সে তলিয়ে গেছে সেই ঝড়ে। যাক, আমি তো সেই জাহাজে বর্মায় গিয়ে পৌঁছলাম। এটা সেটা করতে করতে টিকের ব্যবসায় লেগে গেলাম শেষটায়। টিক এক রকমের দামি কাঠ, জানো বোধহয়। টিকের কারবারে অনেক টাকা কামিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর টিকে থাকা গেল না। সে কি, টিকের জঙ্গল সব সাফ হয়ে গেল নাকি? না না, আমরাই সাফ হয়ে গেলুম। বর্মার নয়া বিপ্লবী সরকার এসে বিদেশিদের যত ব্যবসাপত্র সব বাজেয়াপ্ত করল। নিঃসম্বল উদ্বাস্তু হয়েই ফিরে আসতে হলো স্বদেশে। কোথায় যাই ভাবলাম, বাড়িতেই ফিরে যাই। বাড়িঘর কি আছে আর আমার? মা তো ছোটবেলায় মারা গেছেন, তারপর মামার বাড়িতেই আমি মানুষ, কিন্তু সেখানে যেতে মন চাইল না। ভেবেচিন্তে নিজের গ্রাম সোনারপুরেই ফিরলাম। কিন্তু সোনারপুর আর সেই সোনার গ্রামটি নেই। শহরতলি হয়ে তার ভোল গেছে পাল্টে। কোথায় যে আমাদের ভিটে ছিল তার কোনো হদিশই মিলল না। আর মিললেই কি হতো, তিনকুলে তো কেউ ছিল না আমার। শুনলাম মামারাও সেখান থেকে বহু কাল আগে উঠে গেছেন কোথায়। ভাবলাম আপাতত আমার স্কুলের বন্ধু পাত্রর বাড়িতেই উঠি গিয়ে। তারপর দিন কয়েক সেখানে কাটিয়ে ভাগ্যান্বেষণে বেরিয়ে পড়া যাবে ফের। সোনারপুরে পাত্রদের বর্ধিষ্ণু পরিবার, তারা নিশ্চয়ই উঠে যায়নি আর কোথাও। গিয়ে দেখলাম পাত্র তার বাড়ির রোয়াকেই বসে, কিন্তু সে আর সেই আগের পাত্রটি নেই।
ছিমছাম সুশ্রী চেহারার সেই পাত্র একেবারে অপদার্থ হয়ে গেছে। দিব্যি বুড়ি বাগিয়েছে, এখন বুড়িও গেছে বেশ। বললাম, পাত্র চিনতে পারছিস আমায়? শুধুতেই না তার মুখ ফ্যাকাশে হয়ে গেল কেমন। তারপর তার বুড়ির পরিধিতে আন্দোলন দেখা গেল। ও মা, ধনু যে একদিন পরে, কি আশ্চর্য। তারপরই সে হাঁক পারল বাড়ির নেপথ্যে, মা মা, নেমে এসো একবারটি, ধনু ফিরে এসেছে আবার পরলোক থেকে। আর এইভাবেই নতুন নাটকের জবনিকা উঠল আমার জীবনে। আমি বলতে যাচ্ছিলাম যে না না, আমি ধনু নই, আমি ব্রজ। আমরা দুজনে যে দেখতে ঠিক একরকম ছিলাম তা কি তোমার মনে নেই? এমনকি মাস্টারদেরও ভুল হতো আমাদের দুজনকে নিয়ে। ধনুর অপরাধে আমাকেই বেদ খেতে হয়েছিল কতবার, মনে পড়ছে না তোমার? বলতে যাচ্ছি সবে, কিন্তু বলতে দিলে তো ফাঁকই পেলাম না কথাটা বলবার। ইতিমধ্যে পাত্রের মা নেমে এসেছিলেন। আমাকে দেখে তার আনন্দ আর ধরে না। পাড়ার আলো লোক সব জড়ো হলো এসে, যেন হারানো মানিক ফিরে পেয়েছে সবাই। কারো আর আনন্দের অবধি রইল না। সেই উল্লাসের তোড়ে আমার কথাটা যেন উড়ে গেল কোথায়, পাড়ার ফুরসতই পেলাম না। এরই ভেতরে পাত্র আমায় আড়ালে ডেকে নিয়ে বলল, জানো তোমার মা ইতিমধ্যে লাখখানেক টাকা পেয়ে গেছেন লটারিতে। তবে বুড়ি আর বেশি দিন টিকবে না ভাই, শরীর এমন ভেঙে পড়েছে তার, চোখেও ভালো দেখতে পান না আজকাল। খবরটা পেতেই আমি চেপে গেলাম একেবারে। আমার মত বদলে গেল বেমালুম। ব্রজকে সলিল সমাধিতে পাঠিয়ে ধনু বনে গেলাম দেখতে না দেখতে। আর সবাই যখন আমাকে ধনু বলেই ধরে নিয়েছে, চিনতে ভুল হচ্ছে না কারো, তখন বৃথা। এখন এদের কাছে ব্রজ বলি আউরে লাভ কি? পার্থই আমাকে খবর দিল আরো, মাধবীর খবরটাও দিল আমায়। মাধবী আমাদের সঙ্গেই পড়তো স্কটিশ চার্চ কলেজে। তাকে বেশ মনে ছিল আমার, যদিও আমার চাইতে ধনুর সঙ্গেই তার ভাব বেশি ছিল। পার্থ বলল, মাধবী এখনো তোমার জন্যে অপেক্ষা করে বসে আছে। তাকে বিয়ে করবে বলে তুমি কথা দিয়েছিলে না, সেই কথা বিশ্বাস করে এখনো সে আর কাউকে বিয়ে করেনি। আমি বলি পার্থকে, তাই নাকি? কিন্তু এই বয়সে সেটা কেমন ধারা হবে? মানে তাকে এই বিয়ে করাটা? সে তুমি যা ভালো বোঝো। আমার মতে তোমার ওকে বিয়ে করাই উচিত। তোমার মাকে সেই তো এতদিন দেখাশোনা করছে,
সেবা যত্ন করছে আপন শাশুড়ির মতোই। তার তো তিনকুলে কেউ নেই এখন আর। সে তো তোমার মার কাছেই থাকে, ঠিক তার নিজের মেয়ের মতোই। ধনুর মাকে গিয়ে প্রণাম করতেই তিনি আমায় বুকে জড়িয়ে ধরে কাঁদতে বসলেন। জানতো তুই ফিরে আসবি একদিন। ঠাকুর দেবতার দোল ধরে তোকে পেয়েছিলুম, জাহাজ ডুবি হলেও তুই যে বেঁচে যাবি জানতাম। নিশ্চয়ই আর কোনো জাহাজ তুলে নেবে তোকে। তাই হয়েছিল মা, আরেকটা জাহাজ কাছ দিয়েই যাচ্ছিল, তখন তুলে নিল আমাদের। কিন্তু ব্রজ বেচারির আর কোনো পাত্তা পাওয়া গেল না। তারপর আমার স্থির বিশ্বাস ছিল আমার মরবার আগে তোকে আমি ঠিক দেখতে পাবো। মাকে তোর একদিন মনে পড়বে। আর তুই ফিরে আসবি আমার কোলে আবার। আমাকে পেয়ে মা যেন হারানিধি ফিরে পেলেন। মাধবীকে নিয়ে একটু বেগ পেতে হবে ভেবেছিলাম, কিন্তু সে কোনো উচ্চবাচ্য করল না আদৌ। বিয়ে করার কথাটা পারলই না একেবারে। বেঁচে গেলাম আমি বলতে কি। শৈশবের থেকে মাহারা মাতৃস্নেহ কাকে বলে জানিনি, তার স্বাদ 16 আনাই পেলাম ধনুর মার কাছে। নিজের মায়ের সেবা করার কোনো সুযোগ পাইনি, দুঃখ ছিল মনে। তারও কোনো ত্রুটি রাখলাম না আমি, মাতৃভক্তির চূড়ান্ত করে ছাড়লাম। বেশ সুখেই কেটে যাচ্ছিল দিনগুলো, স্বপ্নের মতোই প্রায়। ইতিমধ্যে আমাদের তো ঘুণাক্ষরেও জানাওনি কিছু এসব। বাধা দিয়ে আমি শুধাই, কারণ কি? নতুন মা পেয়ে কি পুরনো বন্ধুদের সব ভুলে গেলে নাকি? না না, তা নয়। তবে আমার মা, মানে ধনুর মা, মারা গেলেন কি না হঠাৎ, তার বিষয় সম্পত্তির সাকসেশন সার্টিফিকেট, ব্যাংকের হিসেবপত্র, এইসব নিয়েই ব্যস্ত থাকতে হয়েছিল এতদিন। তারপরে সেসব ঝঞ্ঝাট মিটবার পর অবশেষে কি হলো তাই বলি। বলে ব্রজ চুপ করে রইল, নিজের মনের সলিল সমাধিতে তলিয়ে গেল যেন। আমি ওকে উস্কে দিই, কি হলো?
ব্রজের লীলা খেলার উপসংহারটা জানার জন্য আমি উদগ্রীব। ভাবলাম আর কেন, সব কিছু এবার বেচে টেচে দিয়ে টাকা কড়ি নিয়ে এখানকার পাত্তালি গুটোই, অন্য কোথাও গিয়ে নতুন করে ব্যবসাপত্র ফাঁদি আবার। তাই ভেবে তার আগে মাধবীর একটা ব্যবস্থা করা দরকার বলে আমার মনে হলো। ও বেচারির কেউ কোথাও নেই, আর এতদিন ধরে ধনুর মাকে দেখেছে শুনেছে, সেই ভেবে না একটা থোক টাকা দিয়ে ওর কাছ থেকে বিদায় নিতে গেলাম। কিন্তু মাধবী এক কথায় আমায় চমকে দিল। ব্রজবাবু, আপনি কি ভেবেছেন যে আপনাকে আমি চিনতে পারিনি? কিন্তু ধনুর মা মনে কষ্ট পাবেন বলে সেই ভেবে এতদিন চুপটি করে থেকেছি। ভেবেছি যে মা যখন তার হারানো ছেলে ফিরে পেয়ে সুখে আছেন, তার জীবনের শেষ কটা দিন তিনি সেই সুখেই থাকুন, কেন আবার কষ্ট পান। তাই আমি কাউকে কিছু বলিনি, এমনকি আপনাকেও আমি সে কথা ঘুণাক্ষরেও টের পেতে দিইনি। পাছে আপনি ধনুর মাকে ফেলে তার প্রাণে দাগা দিয়ে ফের আবার ভেঙে পড়েন। কিন্তু এখন তো আমার মুখ খোলার কোনো বাধা নেই, থানায় আমি খবর দিতে চললাম। শুনেই না আমার হয়ে গেছে, আবার যেন আমি বঙ্গোপসাগরে তলিয়ে যাচ্ছি। আমার সেই ভরাডুবির মধ্যেই শুনতে পাই সে বলছে, ব্রজ, তোমার হয়তো মনে থাকতে পারে কলেজের ক্লাসে আমি ঠিক তোমার পেছনের বেঞ্চিটিতেই বসতুম। তোমার মাথার পেছন দিকটা দেখে দেখে মুখস্থ হয়ে গেছিল আমার, তাই সামনে দেখে তোমাকে ঠিক চেনা না গেলেও পেছন থেকে যাক, আর সবাইকে ফাঁকি দিতে পারলেও আমাকে তুমি ঠকাতে পারোনি। সলিল সমাধি থেকে ভেসে উঠে আমি বললাম, ঠকাতে চাইও না আমি। ধনু তোমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল, ধনু সেই কথাটা আমি রাখবো। যে কালে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ধনুর ভূমিকা নিতে হয়েছে আমায়, তার কথাও আমায় রাখতে হবে বই কি। শুনে সে চুপ করে রইল। তারপর আমি আরও বললাম, দেখো মাধবী, আমাদের দুজনেরই যৌবন পেরিয়ে গেছে। এই শেষ বয়সে দুজনারই দুজনকে দরকার এখন। আমাকে ছেড়ে তুমি বা কোথায় যাবে, আর তোমাকে ছেড়ে আমি কি থাকতে পারবো? পরস্পর মিলেমিশে আমরা ঘর বাঁধি এসো। আর তারপরই তোমার এই ছাদনা তলা। আমি বলি, এখন তাহলে নতুন ঘরানায় তোমার নবীন ঘরোয়া সঙ্গীত, নতুন ঘরে নতুন সঙ্গী। এখন মেয়ে ছেলের চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না ভাই। অবশ্যই তার জন্য আমার কোনো আফসোস নেই, তার প্রমাণ দেখছো তো এই। বলে ছাপানো কার্ডখানা সে আমার হাতে তুলে দিল। এই কার্ডখানা তোমায় পাঠালেই আর কোনো গলদ হতো না, তুমিও আমায় ধরতে পারতে না তাহলে, আর কেউ যেমন পারেনি। কিন্তু ভাবলাম তুমি আমার পুরানো বন্ধু, অন্তরঙ্গ একজন, ছাপানো চিঠি দিয়ে ডেকে পাঠানো উচিত হবে না তোমায়। তাই হাতে লিখে বিয়ের কথা জানাতে গেছি, আর তার ফলেই
আগের অভ্যাস বসে নিজের সাবেক নামটাই সই করে বসেছি শেষটায়, তাই এই গলতটা হলো। কিচ্ছু গলদ হয়নি, তোমার কোনো ভাবনা নেই। কারু কাছে এ কথা আমি ফাঁস করব না, তুমি নিশ্চিন্ত থাকো। তবে কোনো দিন হয়তো তোমার কাহিনীটা কাউকে গল্প না করলেও গল্পচ্ছলে লিখে বসতে পারি, তাহলেও কোনো ভয় নেই কো তোমার। গল্প কথায় কেউ কখনো বিশ্বাস করে না, আর আমার গল্প তো হেসেই উড়িয়ে দেয় সবাই। আমি তাকে অভয় দিই, বৃথা ভয় খেও না ভাই ব্রজ। না 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 না, আর আমি ব্রজ নই, ব্রজের লীলা খেলা ফুরিয়ে গেছে আমার। এখন আমি ধনু, 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 ধনুই আমি এখন থেকে। বারংবার ওর ধনুষ্টঙ্কার শুনতে হয় আমায়।